বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, 2 মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী 2 মাসের মতো দেশের সব ইউনিটে কমিটি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে চলতি অগস্ট মাসে আরও 100টি উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা এবং সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। আজ জেলা এবং মহানগর পর্যায়ে 76টি ইউনিটের নেতৃত্বের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের সাংগঠনিক মতবিনিময় সভা শেষে সব পরিকল্পনার কথা জানান এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক কেন্দ্রীয় নেতা সারজি আলম। এরপর জানাবো, জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিত চায় জামাত ইসলাম। জ্বালানি তেল আমদানি, মজুদ পরিবহন, বিতরণ ও বিপণনে সরকার চাইছে যে বসুন্ধরাকে দায়িত্ব দিতে, আর এই ধরনের সরকারি উদ্যোগ অবিলম্বে স্থগিতের দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। সরকারের এই উদ্যোগে কোনো সংস্কার নয়, বরং হস্তান্তরের ফলে জ্বালানি খাতে বেসরকারি একচেটিয়া ব্যবসার সুযোগ তৈরি হতে পারে বলে অভিযোগ দলটির। এদিকে ইমাম মুয়াজ্জিনদের ভাতার আশ্বাসে টাকা আদায় পদ হারালেন বিএনপির সভাপতি এবং সম্পাদক। লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম ও মুয়াজ্জিন খাদেমকে সরকারি ভাতার টাকা পাইয়ে দেওয়ার কথা বলে চাঁদা নেওয়ার অভিযোগে বিএনপির 2 নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দরবেশপুর ইউনিয়নে। সেখানে মসজিদের ইমামকে টাকা দেওয়ার কথা বলে বিএনপির নেতারা জনগণের কাছ থেকে চাঁদা নিয়েছে। এবারে জানাবো, মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত। মৌলভীবাজারের কোলাউড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের গুলিতে মোহাম্মদ তারামিয়া বিশ নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। আজ দিবাগত রাত 3টার দিকে উপজেলার পিথিমপাশা ইউনিয়নের মরৈছড়া সীমান্তবর্তী ভারতের মাগুরলি এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে রাজবাড়ীতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জনের পদত্যাগের দাবিতে মানববন্ধন। রাজবাড়ী সদর হাসপাতালে অ্যান্টিভেনমের অভাবে এক যুবকের মৃত্যুর ঘটনায় সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা 11:30টার দিকে সচেতন নাগরিক সমাজের ব্যানারে রাজবাড়ী সদর হাসপাতাল প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষ জানাবো, সৌদির আরামকো শোধনাগারে ড্রোন হামলা। সৌদি আরবের জিজান অঞ্চলে রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর একটি শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সৌদি কর্তৃপক্ষ আগুন লাগার ঘটনা নিশ্চিত করেছে, তবে এটি হুতিদের ড্রোন হামলা কিনা তা জানা যায়নি। এক বিবৃতিতে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, একটি ড্রোন দিয়ে ডিজাজানের শোধনাগারটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে এত বিপুল পরিমাণ অস্ত্র কিনেও তারা নিজেদের এখন রক্ষা করতে পারছে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। 2 মাসে সব ইউনিটে কমিটি পুনর্গঠন করবে এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আগামী 2 মাসের মধ্যে দেশের সব ইউনিটে নতুন কমিটি পুনর্গঠন করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে চলতি অগস্ট মাসে আরও 10টি উপজেলা চেয়ারম্যান এবং পৌরসভা মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা এবং সেপ্টেম্বর থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী দেওয়ার প্রস্তুতি করা হচ্ছে। জেলা এবং মহানগর পর্যায়ে 76টি ইউনিয়নের নেতৃত্বের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের
সাংগঠনিক মতবিনিময় সভা শেষে সব পরিকল্পনার কথা জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও কেন্দ্রীয় নেতা সার্জিস আলম। দুপুর 12টা থেকে শুরু হয়ে রাত 9টা পর্যন্ত এ সভা চলে। সভা শেষে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সার্জিস আলম জানান যে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে আগামী 2 মাসের মতো দেশের সব ইউনিটে এনসিপির কমিটি পুনর্গঠন করা হবে। তিনি আরও জানান, এনসিপি এবং দলীয় অঙ্গ সহযোগী সংগঠনগুলোর মধ্যে সমন্বয় গড়ে তোলার পাশাপাশি আমরা এনসিপিকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই বলে জানিয়েছেন সার্জিস আলম। তিনি জেলা এবং উপজেলা পর্যায়ে কমিটিকে আরও দৃঢ় করতে প্রতিজ্ঞাবদ্ধ বলে এমন কথা জানিয়েছেন সার্জিস আলম। জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ স্থগিত চায় জামাত ইসলাম। বর্তমান বিএনপি সরকার ক্ষমতা আসার পরই দেশজুড়ে যে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই অরাজক পরিস্থিতি থেকে দেশবাসীকে বের করার চেষ্টা করছে জামাত ইসলাম। বিএনপি আসলে তারা পুরো ব্যর্থ হয়ে এবার বসুন্ধরার হাতে দিতে চাইছে জ্বালানি আমদানি সবকিছু। কিন্তু বর্তমানে যদি বিএনপি সরকার এটা করে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে। কারণ এই সিন্ডিকেটের হাতে যদি যেমন পাম অয়েলের মতো গুরুত্বপূর্ণ তেলের সয়াবিন যেমন বসুন্ধরার হাতে তুলে দেওয়া হয়েছে, এভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে বাংলাদেশে এক ডিজেলের দাম বেশ কয়েক প্রকার হবে। যেমন বসুন্ধরার 5 লিটারের তেলের দাম দেখা যাচ্ছে 1000 টাকা, আবার রূপচাঁদা দেখা যাচ্ছে যে 900 টাকা। সুতরাং একইভাবে সাধারণ মানুষকে নতুন করে ঠকানো হবে। বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে দেখছে জামাত ইসলাম। আর স্বৈরাচারের দোসর হিসেবে পরিচিত বাংলাদেশের যে বসুন্ধরা গ্রুপ, তাদেরকে যদি আবার নতুন করে এই ধরনের সুযোগ দেয় একটি ব্যর্থ সরকার, তাহলে বাংলাদেশের জনগণের জন্য এক ভয়াবহ বিপর্যয় অপেক্ষা করছে। ইমাম মুয়াজ্জিনের ভাতার আশ্বাসে টাকা আদায় পথ হারালেন বিএনপির সভাপতি এবং সম্পাদক। লক্ষ্মীপুরের রামগঞ্জে ইমাম মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি টাকা পাইয়ে দেওয়া হবে এই ধরনের আশ্বাস দেওয়ার পরই বিএনপির নেতাকর্মীরা এলাকাবাসীর কাছ থেকে চাঁদা আদায় করে এবং অবশেষে তারা যে একটি ভাওতাবাজি শুরু করেছে সে বিষয়টি জনগণের সামনে পরিষ্কার হতে শুরু করে। এরপরই জনগণ তারা রায় দিয়ে দিয়েছে যে উক্ত ব্যক্তিরা তারা ইমাম ও মুয়াজ্জিনকে বিএনপি সরকার টাকা দিবে বলে এলাকা থেকে যে টাকাগুলো সংগ্রহ করছিল, এর জন্য বিএনপির কেন্দ্র পর্যায়ে অভিযোগ আনা হয়। অভিযোগের তীব্রতা তাদের উপর ওঠার পরই তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে দলটি। প্রধান নেতারা হলেন দরবেশপুর ইউনিয়ন 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিয়া। সন্ধ্যায় তাদেরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রাতে অব্যাহতিপত্রে ইউনিয়ন বিএনপি সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শফিকুর রহমানের সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন স্বাক্ষর করেন। অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছে যে শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে হারুন ও ইউসুফকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তারা তাদেরকে ব্যক্তিগতভাবে দায়ী থাকবে। এর অনুলিপি বা লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনে সংসদ সদস্য সাদাত হোসেন সেলিম ও উপজেলা বিএনপিকে দেয়া হয়েছে। সারা দেশ জুড়ে বিএনপির চাঁদাবাজিতে অতিষ্ঠ দেশটা ভরে গেছে। বিএনপির চাঁদাবাজিতে তাদের চাঁদাবাজি এতটাই বেড়ে গেছে যে আসলে এটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে সারা বিশ্ব। নতুন করে এক ভয়াবহ কার্যক্রমের সৃষ্টি হয়েছে। মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত। মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ তারামিয়া 20 নামের এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছে। আজ দিবাগত রাত 3টার দিকে উপজেলার পিথিমপাশা ইউনিয়নের মোরাইছড়া পার্শ্ববর্তী ভারতের মাগুরুলি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তারামিয়া কুলাউড়া উপজেলা কর্মদা ইউনিয়ন মোরাইছড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। বিজিবি সূত্র থেকে জানা গেছে যে রাতে তারামিয়া সহ 4 থেকে 5 জন বাংলাদেশি যুবক অবৈধভাবে ভারতে অভ্যন্তরে প্রবেশ করে এবং তারা
ভারতে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। এজন্য আসলে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি করেছে ভারতের হিন্দুত্ববাদীরা। তারা মূলত পুরো বিশ্বের বুকে এক ধরনের ভয়ানক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টির বিষয়ে অভিযোগ আনা হয়েছে। সবাই বলাবলি করছে এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম চলছে সেটি আসলে কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ভারত দেশটাকে একটি ধ্বংসস্তূপে পরিণত করছে।